প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণী প্রথম বর্ষে ছাত্রছাত্রীদের জন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটির নাম হচ্ছে বায়োমেট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োমেট্রিক্স কি? তাহলে বায়োমেট্রিক্স, এই বায়োমেট্রিক্স শব্দটি দুটি শব্দ থেকে গঠিত হয়েছে। বায়ো, গ্রিক শব্দ বায়ো, বায়ু শব্দের অর্থ হচ্ছে লাইফ, আর আরেকটি হচ্ছে মেট্রিক্স। মেট্রিক্স শব্দের অর্থ হচ্ছে পরিমাপ, মেজারমেন্ট, পরিমাপ। তো লাইফের আরেক নাম হচ্ছে কি? জীবন। আর মেট্রিক্স হচ্ছে মেজারমেন্ট বা কি? পরিমাণ। কি? পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবন, তাহলে এখানে দুটি শব্দ, গ্রিক শব্দ লাইফ এবং মেজারমেন্ট, এই দুটো শব্দ মিলে কি? বায়োমেট্রিক্স। তো বায়ো হচ্ছে কি? গ্রিক শব্দ বায়ো, যার অর্থ হচ্ছে কি? লাইফ। আর একটা হচ্ছে মেট্রিক্স, এর অর্থ হচ্ছে মেজারমেন্ট, বাংলা হচ্ছে পরিমাপ। তাহলে একটা আমরা সংক্ষেপে পুরা দুটো শব্দকে একসাথে আমরা বলতে পারি যে জীবকে পরিমাপ করা। জীবকে পরিমাপ করা, বায়োমেট্রিক্স হচ্ছে কোন জীবকে পরিমাপ করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবকে কিভাবে পরিমাপ করা হবে? আমরা জানি বিভিন্ন জিনিসের পরিমাপের একক রয়েছে, যেমন কি সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক কি? মিটার, তরল পদার্থের ওজনের একক কি? লিটার, এরকম। তাহলে আমরা এখানে আমাদের একজন জীবকে, একজন মানুষকে, একটা প্রাণীকে কিভাবে পরিমাপ করা হয়? এখানে পরিমাপ বলতে বোঝানো হচ্ছে শনাক্ত করা, চেনা। কিভাবে শনাক্ত করা যায় বা কিভাবে চেনা যায় একে? যেমন আমার নাম কিবরিয়া, আমি একজন মানুষ বা জীব। এখন আমাকে, আমার মতো হাজার হাজার মানুষ আছে পৃথিবীতে। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আমাকে চিনার জন্য আমার কতগুলো কি আছে? বৈশিষ্ট্য আছে। তাহলে এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে কোনো জীবকে পরিমাপ করা, কোনো জীবকে শনাক্ত করার নাম হচ্ছে কি? বায়োমেট্রিক্স। কারণ পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে আমার মতো আরেকটা মানুষ পৃথিবীতে নাই। তাহলে আমাকে কিন্তু যে কোনো ব্যক্তি যে আগে আমাকে দেখছে, তাহলে আমাকে কিন্তু আমার নাম কিবরিয়া হিসেবে কি করবে? ডাকবে। কি? মামুন, রহিম, করিম, এরকম হিসেবে ডাকবে না। তোমার নাম সালমা, তোমাকে কিন্তু সালমা নামে পরিচিত। তুমি সালমা, তোমার বাড়ি কি? ভৈরবে বা কিশোরগঞ্জের এমুক জায়গায়, তোমার বাবার নামে সেই জন্য কোনো ব্যক্তি যদি তোমাকে আগে থেকে চিনে জানে, তাহলে তোমাকে কিন্তু অন্য নামে চিনবেও না, অন্য নামে জানবে না। এই যে কোটি কোটি মানুষ থেকে কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো জীবকে শনাক্তকরণের যে পদ্ধতি, চেনার যে উপায়, পরিমাপ করার যে উপায়, সেই পরিমাপ করার উপায়টা তাই হচ্ছে কি? বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স হচ্ছে একটি বায়োলজিক্যাল ডাটা মাপা ও বিশ্লেষণ করা বিজ্ঞান ও একটি প্রযুক্তি হচ্ছে কি? বায়োমেট্রিক্স। কারণ এই পৃথিবীতে হাজার হাজার বিভিন্ন ধরনের প্রাণী পৃথিবীতে রয়েছে। তাহলে এক একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর কোনো মিল নাই। আমি কথায় কথায় অনেক সময় বলে থাকি যে ক্লাসে, যে কালো ছাগল মানে কি তোমার দাদির ছাগল না। তোমার একটা মাঠের মধ্যে হাজার হাজার ছাগল ওখানে চড়ে বেড়াচ্ছে। ওখানে এই হাজার হাজার ছাগল থেকে তোমার দাদির ছাগলটা যদি তুমি আগে থেকে চিনা থাকে, তাহলে তুমি ওই ছাগলটাকে কি? চিহ্নিত করে নিয়ে আসতে পারবে। এরকম ভাবে অনেকগুলো লাল গরু যদি মাঠে থাকে, আর তোমাদের বাড়ির গরুটা যদি তুমি আগে থেকে চিনে জানো থাকো, তাহলে এই হাজার হাজার গরু থেকে একই রঙের, একই মানে দেখতে প্রায় সেম এরকম গরুর মধ্য থেকে তুমি তোমার গরুটাকে পৃথক করে চিহ্নিত করতে পারবে। এই যে চিহ্নিত করার কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যকে
গুলোকে এক এবং অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করার নামই হচ্ছে কি বায়োমেট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বায়োমেট্রিক্স হচ্ছে কি কোনো জীব বা কোনো প্রাণীকে কি তার কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চিহ্নিত করা, শনাক্ত করা যে পদ্ধতি সে বা প্রযুক্তি, সে প্রযুক্তিটাই হচ্ছে কি বায়োমেট্রিক্স। তাহলে প্রিয় আবার বলছি, বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হচ্ছে জীবের কতগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওই জীবকে শনাক্ত করা বিজ্ঞান নির্ভর যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটার নাম হচ্ছে কি বায়োমেট্রিক্স। তাহলে বায়োমেট্রিক্স পদ্ধতিতে একটা জীবকে অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করা যে কতগুলো যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি? সবগুলো বৈশিষ্ট্য কি বায়োমেট্রিক্স পদ্ধতি চিহ্নিত না? তাহলে আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতি একটি জীব বা প্রাণীকে চিহ্নিত করার জন্য, শনাক্ত করার জন্য, পরিচিত মানে অদ্বিতীয় হিসেবে শনাক্ত করার জন্য যে বায়োলজিক্যাল ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোর মধ্যে আছে কি? যেমন হাতের আঙ্গুলের ছাপ। আমরা হাতের আঙ্গুলের ছাপ, তো তোমরা দেখবা তোমরা যদি মোবাইল কোম্পানির যে সিম ক্রয় করতে চাও, তাহলে প্রথম যে সিমটা তুমি ক্রয় করতে গেলে তোমার হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। এই হাতের আঙ্গুলের ছাপ নেওয়ার পরে ছাপ দিয়ে তোমার সিমটা তুমি রেজিস্ট্রেশন করলে। এখন এই সিমটা কিন্তু অন্য কেউ গিয়া এটা তার নামে কি করতে পারবে? নিবন্ধন করে নিতে পারবে না। কারণ কি? যখন তোমার এই সিম নাম্বারটা নিয়ে বলবে যে ভাই আমার এই সিমটা হারাই গেছে, আমি তখন তোমার ওই সিম নাম্বারটা দিয়ে যখন তোমার বলবে আপনার হাতের আঙ্গুলের ছাপ দেন, তখন হাতের আঙ্গুলের ছাপ, তো তোমার হাতের আঙ্গুলের ছাপ দিয়ে এটা রেজিস্ট্রেশন করা, তোমার নামে এই সিমটা বরাদ্দ হয়ে গেছে। কিন্তু অন্য কেউ যদি দেয়, সেটা কি হবে না? মিলবে না, এটা বৈধতা হবে না, তো সে কিন্তু এটা নিতে পারবে না। ঠিক তদ্রূপভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন এখন যে ইলেকশন সিস্টেম ইভিএম ভোটিং মেশিনে ইভিএম পদ্ধতিতে ভোট হয়। এই ইভিএম পদ্ধতিতে ভোট হতে গেলে সেখানে ভোটে হওয়ার ক্ষেত্রে তোমার সেখানে কি করা হয়? তোমার স্মার্ট কার্ড অথবা তোমার হাতের আঙ্গুলের ছাপ নিয়ে সেখানে তুমি যে বৈধ ভোটার, তুমি যে আব্দুর রহিম, তুমি যে আব্দুল করিম, এটা চিহ্নিত করার জন্য, কারণ ডাটাবেজে আগে তোমার কি এই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে রাখা হচ্ছে। যখন এনআইডি কার্ড তৈরি করা হচ্ছিল, এনআইডি কার্ড বা কি জাতীয় পরিচয়পত্র যখন তুমি করছো, তখন তোমার অনেকগুলো তথ্যের পাশাপাশি তোমার কি চোখের রেটিনা, তারপর হাতের আঙ্গুলের ছাপ, এগুলো নিয়ে কম্পিউটারাইজড করে ডাটাবেজে সংরক্ষণ করা ছিল। আর যখন তুমি ভোট দিতে যাবে, তুমি আব্দুর রহিম, তোমার আব্দুর রহিমের ভোটার নাম্বারের সাথে যখন তোমার হাতের আঙ্গুলের ছাপ দেওয়া হবে, যখন মিলবে না, তখন তুমি কি ওই ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে না, তুমি বৈধ ব্যক্তি নয়। এভাবে তার আচরণগত শারীরিক কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের কোনো জীব বা প্রাণীকে শনাক্ত করার যে পদ্ধতি, সেই প্রযুক্তিটা হচ্ছে কি বায়োমেট্রিক্স। তাহলে কি কি বায়োলজিক্যাল ডাটা বা কি কি মানুষের বৈশিষ্ট্যগুলো বায়োমেট্রিক্স পদ্ধতিতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হাতের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা, আইরিস, কণ্ঠস্বর, ফেস রিকগনিশন, তোমার চেহারা, তারপরে কি চোখের রেটিনা, চোখের আইরিস, এইগুলো ব্যবহার করা হয়। আর এইগুলোর ভিত্তিতে কোনো একজন ব্যক্তি বা কোনো একটি প্রাণীকে কি করা হয়? অদ্বিতীয় হিসাবে চিহ্নিত করা হয়, ইউনিক হিসেবে চিহ্নিত করা হয়। আর এই ইউনিক হিসেবে চিহ্নিত করার প্রযুক্তিটাই হচ্ছে কি বায়োমেট্রিক্স। শিক্ষার্থীবৃন্দ, তাহলে একজন জীবকে অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করে আমার কি কি সুবিধা পাওয়া যায়? ইতিমধ্যে যদিও আমি দু একটি কথা বললাম যে ইভিএম ইলেকশন ভোট প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে যেমন রেজিস্ট্রেশন, সিম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা। তোমার সিমটা যদি অন্য একজন ব্যক্তি, এরকম ব্যবস্থা যদি না থাকতো, তো অন্য একজন ব্যক্তি উঠায় নিয়ে তোমার কি সমস্যা সৃষ্টি করতে পারতো। তাহলে বিভিন্ন ক্ষেত্রে এই বায়োলজিক্যাল ডাটাগুলো কি করা হয়? ব্যবহার করে একজন ব্যক্তিকে কি করা হয়? অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে আমি আবার বলছি, কি কি বায়োলজিক্যাল ডাটাগুলো ব্যবহার করা হয়? যে বায়োলজিক্যাল এখানে তো বলছিলাম কি ফেস
মানে কি মুখমণ্ডল, ফেস রিকগনিশন, তারপরে আছে ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙ্গুলের ছাপ, তারপরে কি হ্যান্ড জিওমেট্রি, পুরো হাতের ছাপ, তারপরে আইরিস, আইরিস চোখের যে আমাদের যে মণিটা আছে, মণির চারপাশে যে সাদা অংশটা এটাকে আইরিস বলা হয়। রেটিনা, চোখের পিছনে যে চোখের একটি নির্দিষ্ট কি আছে পরিমাপ আছে, সেটাকে শিরা, আমাদের রক্তের যে শিরা সেটা ডিএনএ, ডিএনএ 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 কি আমাদের প্রত্যেক মানুষের তার জন্মে দ্বারক বাহকের জন্য একটি পদার্থ আছে, সেই পদার্থটা হচ্ছে কি ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এইগুলো ছিল দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, মানে বাহ্যিক বৈশিষ্ট্য। এগুলো কি ছিল মানুষের দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। তার মানুষের আচরণগত কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কি কণ্ঠস্বর, কারণ একজনের কণ্ঠস্বরের সাথে আরেকজনের কণ্ঠস্বর কখনোই হুবহু মিলবে না, হুবহু মিলবে না। যেমন তুমি ঘরের ভিতরে আছো, একজন মানুষ বাইরে কথা বলতেছে, তুমি কিন্তু তার কণ্ঠটা যদি আগে জানা থাকে, তাহলে তুমি ওই ব্যক্তিটাকে কিন্তু তুমি কি ঘরের ভিতর থেকে দেখো নাই, কিন্তু তুমি কি করতে পারবা, ঘরের ভিতর থেকে বলতে পারবা যে ইমুকে কথা বলতেছে। তাহলে এই যে শনাক্ত করা, এটা হচ্ছে কি একটি কি আচরণগত বায়োমেট্রিক্স বৈশিষ্ট্য। তারপরে আছে সিগনেচার, একজনের সইয়ের সাথে আরেকজনের সই মিলবে না, এগুলো হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই আমি যে কথাগুলো বললাম, একটা বায়োমেট্রিক্স পদ্ধতিতে যে একটা মানুষকে শনাক্ত করার জন্য, একটি মানুষকে অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করার জন্য আমরা যে বৈশিষ্ট্যগুলো ব্যবহার করি, সেই বৈশিষ্ট্যগুলো হলো এইগুলো। আর এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে একজন ব্যক্তিকে অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করলে আমার কি কি লাভ হয়, হ্যাঁ লাভগুলো কি কি সুবিধাগুলো পাওয়া যায়, আমরা কি কি ক্ষেত্রে এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যা থেকে আমরা কি করতে পারি, সমাধান পেতে পারি, উত্তরণ পেতে পারি। সমাধান কি কি ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, প্রয়োগ ক্ষেত্রগুলো হচ্ছে কি বিচারিক বিভাগ। আমরা যেমন বিচারিক বিভাগ কোন একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে সূক্ষ্মভাবে একটি সঠিক সমাধান আমরা পেতে পারি। যেমন কি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, যেমন আগুনে হোক, রেল দুর্ঘটনায় হোক, কিংবা সড়ক দুর্ঘটনায় হোক, পরে অনেক বিভিন্ন ব্যক্তি মানুষ কি হয়ে যায়, মারা যায়। মারা যাওয়ার পরে তার চেহারা বিভৎস হয়ে যায়, চেহারা কি ঠিক থাকে না, মানে বোঝা সম্ভব নয় এই ব্যক্তিটি কি। এরকম অবস্থায় তার ডিএনএ টেস্ট করে আমরা ওই মৃত ব্যক্তিটাকে কি করতে পারি, শনাক্ত করতে পারি। এটা একটা সুবিধা। 2 নম্বর হচ্ছে বিভিন্ন অপরাধের পর ফেরারি অপরাধী শনাক্তকরণী। হ্যাঁ, আমাদের যে এমন কতগুলো বিষয় আছে যে দেখবা যে কোনো মানে কি বলে অপমৃত্যু যখন হয়ে যায়, কি বিভিন্ন ছিনতাইয়ের কারণে, ডাকাতি, খুন খারাপি এগুলো হওয়ার কারণে হয়ে যদি কোনো মানুষের মৃত্যু হয়, তখন তাকে কি করা, পোস্টমর্টেম করা হয়। হ্যাঁ, তাহলে তার মৃত্যুর আলামতগুলো কি ডাক্তার সাহেব কি করে রাখেন, এন্ট্রি করে রাখেন। তখন পুলিশরা সন্দেহভাজন ব্যক্তিদেরকে ধরে তো আলামতগুলোর সাথে মানে বিজ্ঞানসম্মত প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে সঠিকভাবে শনাক্ত করা যায়। হারিয়ে যাওয়া শিশুর পরিচয় নিশ্চিতকরণে, হ্যাঁ কোনো শিশু যদি ছোট সময় হারিয়ে যায়, তাহলে ওই শিশুটাকে শনাক্ত করার ক্ষেত্রে তার পিতা মাতা অর্থাৎ পিতৃত্ব এবং মাতৃত্বের নির্ণয়ের পরীক্ষণে বায়োমেট্রিক্সের জন্য মানে বায়োমেট্রিক্স পদ্ধতিতে এই শিশুটাকে কি করা যায়, শনাক্ত করা যায়। কিভাবে? কারণ আমরা জানি একজন শিশু, একটা প্রত্যেকটা মানুষ জন্ম নেয় তার পিতা এবং মাতার মাধ্যমে। তার পিতা এবং মাতা এই ডিএনএ টেস্টের মাধ্যমে, শিশুটার ডিএনএ টেস্টের মাধ্যমে ওই শিশুটাকে সঠিক মানে তার পিতৃত্ব এবং মাতৃত্বের পরিচয় পাওয়া সম্ভব। তারপরে বিভিন্ন সরকারি বিভিন্ন মানে কাজকর্মের মধ্যে কাজে আমরা এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করতে পারি। একটু আগে আমি বলছিলাম ইভিএম পদ্ধতি, মানে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, ন্যাশনাল আইডেন্টি কার্ড, অর্থাৎ তাহলে জাতীয় পরিচয়পত্র তৈরির ক্ষেত্রে আমরা এই মানুষের কতগুলো বৈশিষ্ট্য, যেমন আমি একটু আগেই বলছিলাম হাতের আঙ্গুলের ছাপ, তারপর পুরো হাতের ছাপ, তারপরে চোখের রেটিনা, এগুলো আগে থেকেই নিয়ে সংরক্ষণ করে রাখা হয়। এবং বিভিন্ন কাজে, যেমন আমি ভোটিংয়ের ইলেকশনের নির্বাচন কমিশনের
বুটের কথা বললাম, এক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে কাজে লাগিয়ে মানে ডাটাবেসে যেটা সংরক্ষণ থাকে এই ডাটাবেসের সাথে কানেক্টিভিটি দিয়ে এই অদ্বিতীয় বা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ এখানে থাকে না। তারপরে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে এখন আমরা তার কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন আমরা পাসপোর্টের তৈরি করার সময় যেগুলো আমরা সংরক্ষণ রাখবো, তারপরে কোনো ব্যক্তি একটি জাল এই পাসপোর্টটা জাল করার সুযোগ থাকবে না। যেমন মোবাইলের সিমের কথা বলছি, এক্ষেত্রে এটা ব্যবহার করা ইত্যাদি। ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করে সঠিক মানে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে দেশের সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে যে এক্ষেত্রে ও বায়োমেট্রিক্স পদ্ধতি কি আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করে থাকি। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উপস্থিতির রেকর্ড নির্ণয়ের ক্ষেত্রে এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা যায়। তারপরে অনির্দিষ্ট ব্যক্তি যাতে ছাত্রছাত্রী ব্যতীত অন্য কেউ যাতে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে ওই প্রতিষ্ঠানে কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা কি করতে পারি, গেটে যদি চোখের রেটিনা সেন্সর মেশিন অথবা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন বসিয়ে আমরা ওই বৈধ ব্যক্তিদেরকে প্রবেশের অনুমতি নিশ্চিত করতে পারি। অফিস আদালত ব্যবস্থাপনার ক্ষেত্রে অফিস কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত সময়মতো উপস্থিতি যাচাইয়ের ক্ষেত্রে মাঠে উপস্থিতির রেকর্ড কি করা হয়, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে এগুলো আমরা অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে পারি। তারপরে কোনো কর্মকর্তাদের ওভারটাইম শনাক্তকরণের ক্ষেত্রে রেকর্ড নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করি। কারণ কিভাবে ওভারটাইম, কিভাবে একজন কর্মচারী অফিসে প্রবেশের সময় ছিল সকাল ধরো 8টা থেকে বিকাল 5টা, এখন এই ব্যক্তিটি সকাল 8টায় অফিসে প্রবেশ করলো আর রাত 8টায় বেরিয়ে আসলো, তাহলে বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত সে অফিসে থাকলো, তার এই কাজের মানে ওভারটাইমটা এই ক্ষেত্রে কি করা যায়, নিশ্চিত করা যায়। এখানে কি কারো পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। বাণিজ্যিক ক্ষেত্রে ও বায়োমেট্রিক্স পদ্ধতি অত্যন্ত সফলতা বয়ে নিয়ে আসছে, যেমন কি এটিএম কার্ড, ইন্টারনেট ব্যাংকিং মানে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, অনলাইন ই কমার্সের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কি করছে বায়োমেট্রিক্স পদ্ধতি অত্যন্ত সুবিধা বা সফল ভূমিকা পালন করছে। কিভাবে এটিএম কার্ড মানে যে এটিএম বুথ আছে, সে এটিএম বুথে তুমি একটি এটিএম কার্ড ঢোকানোর পরে তোমার কি ফিঙ্গারপ্রিন্ট বা চাবে, কারণ এটিএম কার্ডটাতে তোমার কি তথ্যগুলো সংরক্ষিত আছে। তাহলে এই ক্ষেত্রে এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে কেউ এটিএম কার্ডটা চুরি করে নিয়ে কিন্তু সে কি টাকা উঠায় নিয়ে আসতে পারবে না, কারণ তার সাথে কি তোমার বায়োমেট্রিক্স যে আচরণ বৈশিষ্ট্যগুলো আছে তার কোনোটা সেখানে সাথে কাজ করে দেওয়া আছে। ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে সেম বিষয়, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, কম্পিউটার লগইন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো ব্যক্তি যাতে এই যে একটু আগে বলছি স্কুল কলেজের শিক্ষার্থীদের গেটে যদি কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন বা চোখের রেটিনা মেশিন এগুলো ব্যবহার করা, ঠিক তদ্রুপভাবে ব্যাংকে বা অন্য কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে যদি আমরা এরকম কর্মচারীদের ডাটা কি বায়োলজিক্যাল ডাটাগুলো, যেমন হাতের আঙ্গুলের ছাপ কিংবা চোখের রেটিনা সেন্সর রেটিনা এগুলো আমরা কি আগে সংরক্ষণ করে কম্পিউটার ডাটাবেসে সংরক্ষণ করে রাখি, এবং সেটা প্রবেশের ক্ষেত্রে এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে অনুমোদিত ব্যক্তিরাই শুধুমাত্র সেখানে প্রবেশ করতে পারবে, অননুমোদিত ব্যক্তিগণ সেখানে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে আমাদের সেই প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তা কি হবে, নিশ্চিত হবে। সেখানে কোনো ধরনের কোনো চোর বা অননুমোদিত ব্যক্তি সেখানে প্রবেশ করে পরিবেশে কি ওই প্রতিষ্ঠানের কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ ছিল বায়োমেট্রিক্স পদ্ধতি। তো বায়োমেট্রিক্স পদ্ধতি দুই নিরাপত্তার ক্ষেত্রে দুই ধরনের কাজে ব্যবহার করা। একটি হচ্ছে কি কোনো ব্যক্তিকে শনাক্তকরণ, আর একটি হচ্ছে কোনো ব্যক্তিকে বৈধতা যাচাই করা। কোনো ব্যক্তিকে শনাক্ত করা এবং ওই ব্যক্তির ভ্যালিডিটি বা বৈধতা যাচাইয়ের ক্ষেত্রে শনাক্ত করা কি, এ ব্যক্তিটি রহিম, এ ব্যক্তিটি করিম, এ ব্যক্তিটি আমার প্রকৃত কি গরু, এরকম শনাক্ত করা। এবং আর এই শনাক্তকরণের মাধ্যমে
তাহলে শনাক্ত করা হলো, তারপরে বৈধতা যাচাই। তো ওই ব্যক্তিটা যদি আমার এখানে প্রবেশের অনুমতি থাকে, তাহলে ওই ব্যক্তিটাই আমার কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানোর কি অনুমতি আছে, কিংবা ওই ব্যক্তিটাই এই অফিসে প্রবেশ করার অনুমতি আছে। তো শনাক্ত করার পরই কিন্তু ভ্যালিডিটি যাচাই করা যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োমেট্রিক্স পদ্ধতিতে আমরা কোনো ব্যক্তিকে কি করে থাকি, তার কতগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কি করি, শনাক্ত করে থাকি, এবং শনাক্ত করার মাধ্যমে ওই ব্যক্তির ভ্যালিডিটি বা অনুমতি আমরা নিশ্চিত করে থাকি। এভাবে বায়োমেট্রিক্স পদ্ধতি আমাদের বিভিন্ন ক্ষেত্রে কি করে সফল ভূমিকা পালন করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োমেট্রিক্স পদ্ধতি, বিভিন্ন ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি আছে, যেমন কি আমরা এতক্ষণ কথা বললাম, যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন কিভাবে কাজ করে, এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিনটি কোনো নিরাপত্তার ক্ষেত্রে কি কতটুকু সুবিধাজনক ইত্যাদি বিষয় তোমাদের পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তারপরে আছে চোখের ফেস রিকগনিশন, তারপরে আছে তোমার হ্যান্ড জিওমেট্রি, তারপরে আছে চোখের সেন্সর বা রেটিনা। এই বিষয়গুলো কিভাবে কাজ করে এগুলো একটু ব্যাপকভাবে তোমরা আগামী ক্লাসে আলোচনা করব। তারপর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, যদি আমি কথাগুলো বলছি, কিছু বলছি সেগুলো। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন কি? ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন, তোমরা ফিঙ্গার মানে কি হাতের আঙ্গুল, আর হাতের আঙ্গুলের ছাপ দিয়ে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করা এবং ওই ব্যক্তির কি বৈধতা নিশ্চিত করার যে প্রযুক্তি, সেই পদ্ধতিটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স পদ্ধতি। তো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স পদ্ধতি, এটি একটি শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন বা হাতের আঙ্গুলের ছাপ, এই যে বায়োমেট্রিক ডিভাইসে মানুষের আঙ্গুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্বে সংরক্ষিত আঙ্গুলের ছাপের টেমপ্লেটের সাথে ম্যাচ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা তাকে ফিঙ্গারপ্রিন্ট রিডার বলে। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন বা ফিঙ্গারপ্রিন্ট রিডার একটা মেশিন, যে মেশিনটি কি আমরা আমাদের কোনো ব্যক্তি কি করে হাতের আঙ্গুলের ছাপকে ইনপুট হিসেবে গ্রহণ করে, এবং পূর্বে যে কম্পিউটারের মধ্যে সে হাতের আঙ্গুলের ছাপটা সংরক্ষণ করা আছে, ওই সংরক্ষণকৃত ছাপের সাথে মিলিয়ে তাকে যে অনুমতি দেওয়া, মানে ভ্যালিডিটি যাচাই করে তাকে সিগন্যাল দেওয়া, যে সেই ব্যক্তি, এই যে প্রযুক্তি, এই যে মেশিন, এই যে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন। এই পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট অপটিক্যাল স্ক্যানার মধ্যে আঙ্গুলের ছাপের ইমেজ দেওয়া হয়, এবং ইনপুটকৃত ইমেজ অর্থাৎ আঙ্গুলের ছাপের বিশেষ কিছু একক বৈশিষ্ট্যকে ফিল্টার করা হয় এবং এনক্রিপ্টেড বায়োমেট্রিক্স কি হিসেবে সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্টের ইমেজকে সংরক্ষণ না করে সংখ্যার সিরিজ কে ভেরিফিকেশনের জন্য সংরক্ষণ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমে অ্যালগরিদম বাইনারি কোডকে ইমেজকে পুনরুদ্ধার করতে পারে না, তাই যে কেউ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করলে এটা ডুপ্লিকেট করার কোনো সুযোগ থাকে না। যে কেউ তোমার পরিবর্তে অন্য কেউ যদি এই হাতের আঙ্গুলটা ছাপ দিয়ে চেষ্টা করে, তাহলে এটা সম্ভব নয়, এটা ডুপ্লিকেট করা সম্ভব নয়। এই যে প্রযুক্তি, এটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন। তো ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতির সুবিধা কি? সঠিকতা বা অ্যাকিউরেসি অত্যন্ত উচ্চ মানের, তারপরে সবচেয়ে সস্তা, উন্নত, সহজলভ্য বায়োমেট্রিক্স ডিভাইস। আমাদের যে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স যে মেশিনগুলো আছে, ডিভাইসগুলো আছে, চোখের রেটিনা, তারপরে হ্যান্ড জিওমেট্রি, তারপরে ডিএনএ, এই সমস্ত মেশিনের তুলনায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিনটি দামও সস্তা এবং ব্যবহারও সবচেয়ে সহজ, বহুল ব্যবহৃত, যে সহজে এটা ব্যবহার করা যায়, সহজে ব্যবহারযোগ্য, এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে কি করা যায়, স্থানান্তর করা যায়, এবং এটা মেইনটেনেন্স যোগ্য, যে সহজে এটা কি মেইনটেনেন্স করা যায়, মেরামত করা যায়। আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিনটা কোথায় বেশি ব্যবহার করতে পারি? অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এই সমস্ত প্রতিষ্ঠানে ব্যক্তিদের উপস্থিতি নির্ধারণের ক্ষেত্রে এবং নির্দিষ্ট সময় শেষে
কি করা, প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে। তারপরে মোবাইল, ল্যাপটপ, তার এনআইডি, এই সমস্ত রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা এই ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স রিডারটা ব্যবহার করতে পারি। তারপরে ফেস রিকগনিশন, আরেকটি বায়োমেট্রিক্স পদ্ধতি। ফেস রিকগনিশন আমার হাতের মুখমণ্ডল। একজন, তুমি দেখবা যে পৃথিবীতে যত মানুষ আছে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা পুরোপুরি মিলে না। তুমি তো বলতে পারো, প্রশ্ন হতে পারে যে স্যার আমাদের বাড়িতে কি আছে, টুইন অর্থাৎ জমজ দুইটা বাচ্চা আছে, ছেলে আছে, হ্যাঁ, এই দুইটার চেহারা তো প্রায় সেম, এই দুইটার তো সেম, এই দুইটাকে কি চিহ্নিত করা যায় না? না, কথা ঠিক নয়। কারণ তুমি দেখবা, তুমি যদিও এই দুইটা বাচ্চাকে, জমজ বাচ্চাকে কি করতে পারতেছো না, শনাক্ত করতে পারতেছো না, কিন্তু তার বাবা মা বা পরিবারে যারা আছে তারা কিন্তু দুইজনের নামে, দুইটা বাচ্চার ছেলের নাম যদি একজনের নাম আব্দুল রহিম হয়ে থাকে, আরেকজনের নাম যদি আব্দুল করিম হয়ে থাকে, তাহলে করিমকে কিন্তু করিম নামই ডাকতেছে আর রহিমকে কিন্তু রহিম নামই ডাকতেছে, তাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তুমি তোমার দৃষ্টিতে কিন্তু দুইজনেই একই রকম, তুমি কিন্তু কি পার্থক্য করতে পারতেছো না, কিন্তু তার বাবা মা বা তার পরিবারে যারা আছে তারা কিন্তু আব্দুল করিম নামে যে তাকে আব্দুল করিম নামেই ডাকতেছে, আর যে যার নাম আব্দুল রহিম তাকে কিন্তু আব্দুল রহিম নামেই ডাকতেছে। তাহলে বোঝা গেল দুইজনের চেহারা তোমার কাছে একরকম হলো, তাদের মানে অন্য তোমার সহ যারা নতুন যাবে তাদের কাছে একরকম হলেও কিন্তু তারপরেও তাদের চেহারার মধ্যে কিছু না কিছু কি পার্থক্য আছে। আর এই পার্থক্য যদি নাই থাকতো তাহলে আব্দুল রহিমকে আব্দুল রহিম এবং করিমকে করিম নামে তারা কি করতে পারতো না, চিহ্নিত করতে পারতো না। সুতরাং বলা যায় যে ফেস রিকগনিশন অর্থাৎ মুখমণ্ডল দেখতে একরকম হলো, তার মধ্যে কি কিছু পার্থক্য আছে। আর এই ফেস রিকগনিশন নির্দিষ্ট করার জন্য যে মেশিন, সেই মেশিনের মাধ্যমে কি করা যায়, পরীক্ষা করে তার চেহারা আকার আকৃতি, তার চেহারা গঠন এগুলো চিহ্নিত করে ওই ব্যক্তি মানে পরীক্ষা করে ওই ব্যক্তিকে কি করা যায়, অদিত হিসেবে চিহ্নিত করা যায়। ফেস রিকগনিশন মেশিন কিভাবে কাজ করে? ফেস রিকগনিশন পদ্ধতিতে একটি সাধারণ ডিজিটাল ক্যামেরার সামনে মাত্র কয়েক সেকেন্ড দাঁড়ালে এটি ওই ব্যক্তির মুখের একটি ইমেজ নিয়ে তা সংযুক্ত কম্পিউটার প্রেরণ করে। কম্পিউটার কেবল ওই মুখের কিছু নির্দিষ্ট বিষয় যেমন চোখ, মুখ, নাকের দূরত্ব, এদের অবস্থান ইত্যাদি ডাটা নিয়ে একটি নিউমেরিক কোড তৈরি করে। অতঃপর প্রাপ্ত নিউমেরিক ডাটাকে পূর্বে ওই ব্যক্তিকে ফেস থেকে জেনারেট করা নিউমেরিক কোডের সাথে মিলে ব্যক্তিকে অদিত হিসেবে শনাক্ত করে এবং তাকে প্রবেশের অনুমতি প্রদান করে। তাহলে আমরা আমাদের যে কম্পিউটারে আমরা আগে কি করতে মানে অনুমোদিত ব্যক্তিদের চেহারা মানে ইমেজ নিয়ে আমরা কম্পিউটারে কি করে থাকি, ডাটাবেসে সংরক্ষণ করে রাখি। আর এই সংরক্ষণকৃত ডাটার সাথে কোনো ব্যক্তি যখন প্রবেশ করবে তখন মিলিয়ে নিয়ে তাকে অনুমোদিত একটা নিউমেরিক কোড তৈরি করে, আর এই কোডের মাধ্যমে ওই ব্যক্তিকে যাচাই করে অনুমতিতে প্রদান করে থাকে। এই হচ্ছে ফেস রিকগনিশন মেশিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ফেস রিকগনিশন বায়োমেট্রিক্সের সুবিধা কি? অনাধিকার প্রবেশমূলক নয়, তারপরে তুলনামূলক সস্তা প্রযুক্তি। তাহলে মূল কথা হচ্ছে একই ঘুরে ফিরে একই জিনিস, সেটা হচ্ছে কি যে বায়োলজিক্যাল যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর মাধ্যমে আমরা কি করে একজন ব্যক্তিকে অদিত হিসেবে কি করতে পারি, চিহ্নিত করে তাকে আমরা বিভিন্ন মানে কি বলে অপরাধদের হাত থেকে আমরা আমাদের কি বিভিন্ন প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস আদালত হোক, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোকে আমরা নিরাপদ রাখতে পারি। তারপরে আরেকটি আছে চোখের রেটিনা সেন্সর মেশিন। কারণ চোখের রেটিনা সেন্সর মেশিনগুলো সাধারণত গেটে বা দরজার সামনে কি করা থাকে, লাগানো থাকে। এখন তাকালে তোমার চোখের রেটিনা আগে কম্পিউটার রেখে আমরা স্ক্যান করে নিয়ে সংরক্ষণ করে ডাটাবেসে সংরক্ষণ করে রাখি অনুমোদিত ব্যক্তিদের। তারপরে ওই অনুমোদিত ব্যক্তি যখন ওই মেশিন, সেন্সর মেশিনের সামনে গিয়ে তাকানোর কয়েক সেকেন্ডের মধ্যে তার এর চোখের রেটিনা পরীক্ষা করে তাকে কি প্রবেশের অনুমতি প্রদান করবে। এভাবে আমরা চোখের রেটিনা সেন্সর মেশিনের মাধ্যমে কোনো ব্যক্তিকে কি করতে পারি, শনাক্তকরণ করতে পারি এবং তার বৈধতা যাচাই করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চোখের রেটিনা বা আইরিস যে সেন্সর মেশিন, এই সেন্সর মেশিনটি অত্যন্ত নিখুঁত এবং অন্যান্য প্রযুক্তি থেকে ডিভাইস থেকে এটি
ব্যবহার কি নিখুঁতভাবে প্রদান করে থাকে। এটা একটু দামে একটু বেশি। তাহলে এটা কিভাবে কাজ করে? চোখের রেটিনা মেশিনের স্ক্যান বায়োমেট্রিক্সের সুবিধাগুলো কি? অত্যন্ত হাই অ্যাকুরেসি পাওয়া সম্ভব, মানে অত্যন্ত সূক্ষ্ম ফলাফল পাওয়া সম্ভব। এই প্রত্যঙ্গগুলোকে সহজে নকল করা সম্ভব না। এই চোখের আইরিসটাকে কিভাবে কোনো ব্যক্তি ইচ্ছা করলে কি কোনোভাবে নকল করতে পারবে না, ডুপ্লিকেট করতে পারবে না। অল্প সময়ের মধ্যে, খুব কম 5 মিলি সেকেন্ড সময়ের মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করে কি ভ্যালিডিটি বা বৈধতা প্রদান করে থাকে। কিছু অসুবিধাও আছে, যেখানে বেশি সুবিধা পাওয়া যাবে সেক্ষেত্রে কিছু অসুবিধা তো থাকবে, এটাই স্বাভাবিক। এটা দামে অত্যন্ত বেশি। তারপরে প্রচুর মেমোরি, মানে কম্পিউটারের মধ্যে প্রচুর মেমোরি বা স্মৃতি দখল করে নেয়। তারপরে অনধিকার বিক্রি কি বলে চোখের জন্য কিছুটা ক্ষতিকর, মানে এটা চোখের জন্য কিছুটা ক্ষতি বয়ে আনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মেশিন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এই ডিএনএ এর মাধ্যমে আমরা একটু আগেই বলছি, একজন ব্যক্তি বিভিন্ন দুর্ঘটনার কারণে যদি বিভৎস হয়ে যায় তার চেহারা, যেমন আগুনের পুড়ে যদি ওই ব্যক্তিটা ফেস, চেহারা, বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ যদি একেবারে নষ্ট হয়ে যায়, তখন তাকে কিন্তু শনাক্ত করা খুব কষ্ট হয়ে যায়। তারপরে দুর্ঘটনার কারণে যদি তার মাথা, মুখ, হাতের আঙ্গুল এগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু ডিএনএ টেস্টের মাধ্যমে ব্যক্তিকে কি করা যায়, শনাক্ত করা যায়। তারপরে অর্ধগলিত লাশ, যে বিভিন্ন কারণে দেখা গেছে অকারেন্সের কারণে ওখানে লাশটা মেরে ফেলা দেওয়া হচ্ছে, অনেকদিন পরে খোঁজ নেওয়া হলো, খোঁজ হলো, কিন্তু ব্যক্তির চেহারাটা কি করা যায় না, শনাক্ত করা যাচ্ছে না, পচে গেছে। এই ক্ষেত্রে ডিএনএ টেস্টের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করা যায়। আমি আগেও বলছি যে পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণ, শিশুর কে একজন শিশুর কে পিতা মাতা এই নির্ণয়ের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু এই ডিএনএ টেস্ট মানে বায়োমেট্রিক্স পদ্ধতি অত্যন্ত কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে কি করা হয়, অত্যন্ত প্রযুক্তি, যার মধ্যে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে কোনো মানুষের একটি প্রোফাইল বা প্রকৃতি তৈরি করে, যেটি উক্ত ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সুবিধাগুলো কি? এ পদ্ধতিগত ত্রুটি না থাকলে শনাক্তকরণ সফলতার পরিমাণ শতভাগ, মানে এটা যদি কোনো একেবারে কোনো ত্রুটি না থাকে, মেশিনে যদি ত্রুটি না থাকে, দরকার নাই, অর্থাৎ এই ডিএনএ টেস্টের মাধ্যমে একটা ব্যক্তিকে শতভাগ নিশ্চিত করা যায়। তারপর মানবদেহের কোনো প্রত্যঙ্গ, জৈবিক বা উপাদান যা কোষ ধারণ করে, সেখান থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব, অর্থাৎ যে ক্ষেত্রে ডিএনএ ধারণ করে সে যে কোনো জায়গা থেকে ডিএনএ টেস্ট করে ওই ব্যক্তিকে শনাক্ত করা এবং ভ্যালিডিটি যাচাই করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে যে বায়োমেট্রিক্স পদ্ধতি পড়লাম, বায়োমেট্রিক্স পদ্ধতি কি, এবার প্রথম যে পরীক্ষা যদি আসে যে বায়োমেট্রিক্স পদ্ধতি কিভাবে প্রশ্ন আসতে পারে, বায়োমেট্রিক্স পদ্ধতি থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কি এরকম: কোন জীবকে শনাক্তকরণের পদ্ধতি ব্যাখ্যা করো। তারপরে আসতে পারে কি করে জীব, মানুষের হাতের ছাপ, তো সেম বিষয়। তাহলে আমরা এখানে কোনো দিককে কি বলছে, কোন জীবকে শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা করো। তাহলে আমরা আমাদের তুমি বলবা কোন জীবকে শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। তারপর বায়োমেট্রিক্স কি,
কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো জীবকে শনাক্ত করা যায় এবং ভ্যালিডিটি নির্ধারণ করা যায় এই বিষয়ে লিখলে চলবে। তারপর দিকে হাতের আঙ্গুল, হাতের ছাপ নিয়ে বা ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি একই কথা, যে হাতের ছাপ নিয়ে কোনো ব্যক্তিকে শনাক্তকরণের প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স। তারপর বায়োমেট্রিক্স কি কি বৈশিষ্ট্য নিয়ে কাজ করা যায়, কিভাবে কোথায় কোথায় এটা ব্যবহার করা যায়, কি কি সুবিধা পাওয়া যায়, এই বিষয়গুলো লিখলে চলবে। এবার যে অ্যাপ্লিকেশন বা উচ্চতর দক্ষতা প্রশ্ন যদি আসে তা আসতে পারে, যে তাহলে কি হলো যে মিস্টার রহিম তার প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চয়ের জন্য কি মূল গেটে একটি স্যামসাং কি একটা মেশিন স্থাপন করলো, যে মেশিনের মধ্যে হাতের আঙ্গুল রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তিকে অনুমতি প্রবেশে, বৈধ ব্যক্তিদের অনুমতি প্রদান করে থাকে। অন্যদিকে তার অফিসের দরজার মধ্যে এমন একটি মেশিন স্থাপন করা হচ্ছে যেখানে তাকানোর ফলে কি ওই মেশিনের দিকে তাকালে ওই দরজাটি খুলে যায় এবং বৈধ ব্যক্তিদের প্রবেশের অনুমতি মেলে। এখন নিচে প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মূল গেটে ব্যবহৃত মেশিনটির কার্যপদ্ধতি ব্যাখ্যা করো। তখন তুমি কি লিখবা, উদ্দীপকের প্রতিষ্ঠানের মূল গেটে ব্যবহৃত বায়োমেট্রিক্স পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক্স মেশিন বা পদ্ধতি, এই পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট রিডার নামক মেশিনটি ব্যবহার করা হচ্ছে এবং সেখানে হাতের আঙ্গুলের ছাপকে ইনপুট নিয়ে কি একটি কোড তৈরি করে অল্প সময়ের মধ্যে সংরক্ষিত ডাটার সাথে মিলিয়ে তাকে অনুমতি প্রদান করে। তারপরে এই পদ্ধতির সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, কোথায় কোথায় ব্যবহার করা সহজ, এরকম একটু লিখলেই চলবে। বড় হতে প্রশ্ন লিখলো, উদ্দীপকে মূল গেটে এবং অফিসের দরজার মধ্যে ব্যবহৃত প্রযুক্তি দ্বয়ের মধ্যে কোনটি তোমার মধ্যে ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। তখন তুমি এই দুটো মেশিন সম্পর্কে লিখে, এই দুটো বায়োমেট্রিক পদ্ধতি সম্পর্কে লিখে তারপরে দুইটার সুবিধা ব্যবহারের ক্ষেত্রগুলো লেখার পরে তুমি বলবা যে এই সুবিধার কারণে আমি মনে করি কি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতির সুবিধাজনক, অথবা তুমি বললা এই সব ফিঙ্গারপ্রিন্ট মেশিনের তুলনায় চোখের রেটিনা বা সেন্সর মেশিনে এই সুবিধা থাকার কারণে আমি মনে করি যে চোখের রেটিনা সেন্সর মেশিনটি বায়োমেট্রিক পদ্ধতিটি সুবিধাজনক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় গিয়ে যদি বইগুলো একটু পড়ো তাহলে আমি আশা করি আমার আলোচনার সাথে তোমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই বাসায় থাকবে এবং তোমাদের পাঠ বা অনুসরণগুলো চালিয়ে নিয়ে যাবে। তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।